একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। দর্শক, মানুষের তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। হাসনাত এবং সার্জিসকে নাকি জাতীয় নাগরিক পার্টি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে, এমন খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে তথ্যটি যে মিথ্যা সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। শুধু তাই না, মধ্যরাতে খবর ছড়ালো ব্রেকিং নিউজ, হাসনাত আব্দুল্লাহ গ্রেফতার। সকালে উঠে জানা গেল সেটাও গুজব। দর্শক, সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখিনি, তারপর আমরা আলাপে যাব। হাসনাত ও সার্জিসকে জাতীয় নাগরিক পার্টি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে, এমন দাবিতে একটি নোটিশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় সব প্ল্যাটফর্মে একসাথে ছড়িয়ে পড়া ভিডিওটি যে মিথ্যা সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার। তারা জানায় দাবিটি সঠিক নয়, বরং এ সংক্রান্ত চিঠিটা যে ভুয়া সেটা জানিয়েছে খোদ রাজনৈতিক দলটি। ব্রেকিং নিউজ, হাসনাত আব্দুল্লাহ গ্রেফতার, এমন পোস্ট ভাইরাল হয়েছে এমডি রকি আহমেদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে এটি মিথ্যা তথ্য। হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতারের কোনো সংবাদ নির্ভরযোগ্য কোনো সংবাদ মাধ্যম থেকে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া এই পোস্টের পরও হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিতেও দেখা গেছে। ওদিকে তামিম ইকবালের বর্তমান অবস্থা উল্লেখ করে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিটি অনেকের নজরেই পড়েছে। অনেকে কষ্ট পেয়েছেন, কারণ শয্যাশায়ী অবস্থায় তামিমের চেহারাটা যেন অনেকটাই বদলে গেছে। তৈরি হয়েছিল বিভ্রান্তি, সেই বিভ্রান্তি কেটে যায় ফ্যাক্ট চেকিংয়ে। জানা যায় হাসপাতালের শয্যায় তামিম ইকবালের আলোচিত ছবিটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। ওদিকে সম্প্রতি বাংলাদেশে একজন হিন্দু মহিলাকে নির্যাতন করা হচ্ছে এমন দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে দাবিটি যে মিথ্যা সেটা বেরিয়ে আসে ফ্যাক্ট চেকিংয়ে। অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি কোনো হিন্দু মহিলাকে নির্যাতনের নয়, বরং নির্যাতনের শিকার মহিলা একজন মুসলিম। তার নাম লাবণী। তিনি মহিলা যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। এখানেই শেষ নয়, সম্প্রতি আপনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন শেখ হাসিনাকে বললেন তুলসী গ্যাবার্ড, এমন শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায় বিষয়টি মিথ্যা। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি প্রচার করা হয়েছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অজস্র পোস্ট কিন্তু আমাদের চোখে পড়েছিল এবং সেখানে অনেক ফ্যাক্ট চেকও কিন্তু দিনভর করা হয়েছে এবং রীতিমতো হিমশিম খেতে হয়েছে আসলে এই সমস্ত ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানগুলোকে ফ্যাক্ট চেকগুলো করতে। তবে দিন শেষে আমরা সবচেয়ে সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম, যেটা নিয়ে এখন আমরা এই মুহূর্তে আলাপে যেতে চাই। যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মুন্সি ইসরাইল হোসেন। ডক্টর মুন্সি ইসরাইল হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। জনাব ইসরাইল হোসেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আমাকে জনাব ইসরাইল হোসেন? হ্যালো, আমি এখন শুনতে পাচ্ছি, প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি যেটা জানতে চাইছিলাম যে আমরা গুজবের একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছিলাম, যে গুজব যেগুলো ঘটছে সেগুলো সত্যের সাথে মিথ্যা মিশিয়ে সেটা আসলে বিভিন্ন ফেক অ্যাকাউন্টে জড়ো হচ্ছে, ফেক পেজে জড়ো হচ্ছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এটা একটা গ্রুপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পরে যে কোনো অপতথ্য খুব দ্রুত ভাইরাল হচ্ছে। এটা আমাদের অবজারভেশন। আপনার জায়গা থেকে আপনি আসলে কি পর্যবেক্ষণটা করছেন? হঠাৎ করে গুজবটা বাড়ছে কিভাবে? কোন কোন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি এই ঝুঁকিগুলো আপনি দেখেন? আমি আপনার কথাগুলো অত পরিষ্কারভাবে শুনতে পারি নাই, বাট যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে বর্তমানে যে ফেক নিউজগুলো হচ্ছে, এটা কোন কোন ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি করে বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের ফলে যারা পরাজিত শক্তি তারা চেষ্টা করছে বাংলাদেশকে একটা আনস্টেবল ক্রিয়েশন সৃষ্টি করার জন্য। ফলে তারা কি করছে, তারা এখানে মাইনরিটি গ্রুপ এবং বিভিন্ন ধরনের যে ধর্মীয় গোষ্ঠী, এই বিষয়গুলোকে তারা টার্গেট করে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এক ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। ফলে দেখা যাচ্ছে যে এই
বাংলাদেশের যে ভাবমূর্তি বা ইমেজ, এটা বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে এটাকে নিয়ে যাওয়া, যাতে বহির্বিশ্বের থেকে বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টি হয় এবং এই চাপটা যেন বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়। এই কারণেই এই গোষ্ঠীগুলো আসলে এই ধরনের চেষ্টা করছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য। এর ফলে যে একজন ব্যক্তির যে সুনাম, সেই সুনাম নষ্ট হচ্ছে, ফলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশের মানুষের যে জীবন মালেরও এক ধরনের ক্ষতি হচ্ছে। সুতরাং এর মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্ট সমাজে, রাষ্ট্রে এবং ব্যক্তির পর্যায়ে পড়ছে। সেই হিসেবে আসলে সমাধানটা কি দেখেন, যেহেতু আমরা বাস্তবতাটা বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ জনাব ইসরাইল হোসেন, সেই হিসেবে আসলে সমাধানটা কি দেখেন? আমরা তো বাস্তবতাটা বুঝতে পারছি। আমি আবার মনে ডিসকাস হলাম, প্লিজ এগেন। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি, যেহেতু আমরা পুরো বাস্তবতাটা বুঝতে পারছি, সেই হিসেবে সমাধানের জায়গাটা কি হতে পারে? আমার মনে হয় যে এই সমাধানের ক্ষেত্রে আমাদের 3টি পর্যায়ে কাজ করা উচিত। একটা হলো যে আমাদের ব্যক্তিগত পর্যায়ে মানে যারা আমরা বিভিন্ন রকমের সামাজিক মিডিয়া ব্যবহার করি, তাদেরও একটা মানে অ্যাওয়ারনেস যে বিল্ডিংয়ের ব্যাপার আছে, এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে সবার মধ্যে, যারা বা এই যে জনগোষ্ঠীগুলো যারা বাংলাদেশ করে 8 থেকে 10 কোটি মানুষ যারা এই মোবাইল ফোন ব্যবহার, স্মার্টফোন ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এদেরকে কনসিয়াস করতে হবে। এক ধরনের সামাজিক আন্দোলন বা সোশ্যাল মুভমেন্ট তৈরি করতে হবে, এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে। আর আমি যদি ধরি, এই যে আজকে আপনারা যে 71 টিভি এই যে ফেক নিউজ স্ক্যানার প্রোগ্রামটা চালু করছেন, এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে জানতে পারছে যে ফেক নিউজ কি এবং কেন ছড়ায়, কীভাবে ছড়ায়, এগুলো কিন্তু আমরা বুঝতে পারছি, অনেকে সচেতন হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি আরও যে ইলেকট্রনিক মিডিয়াগুলো আছে তাদের বড় একটা ভূমিকা রয়েছে এই ফেক নিউজের বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এবং ইফ আই থিঙ্ক স্টেট লেভেলে, তাহলে আমাদের চিন্তা করা উচিত যে গভর্নমেন্টের এই বিষয়ে আইন করা উচিত এবং তাদেরকে চিহ্নিত করে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে। জি, তার মানে একদিকে আইন তৈরি করা এবং অন্যদিকে আসলে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সেগুলো প্রচার করার কথা আপনি বলছেন। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মুন্সি ইসরাইল হোসেন। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন, এবং মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner। এখানে আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।